এই যে শাহজাহান, এই শাহজাহানের দলের ভিতর কতগুলো আওরঙ্গজেব আছে আপনি জানেন না। গোটা তৃণমূল দলটায় মুসল পর্ব শুরু হয়ে গেছে। নিজেদের ভিতর অভ্যন্তরীণ দ্বন্দ্বে দীর্ণ বিদীর্ণ হয়ে গেছে গোটা দলটা। সুতরাং সেই দলের ভেতরে ধান্ধার রাজনীতিতে কে কখন কাকে মেরে দেবে কেউ জানে না। শের শাহজাহানের 4টে ছেলে ছিল, দারা, সুজা, আওরঙ্গজেব এবং মুরাদ। শাহজাহানকে আওরঙ্গজেব বন্দি করেছিল আর বাকি 3 ভাইকে আওরঙ্গজেব মেরেছিল। লোকসভায় বামপন্থারা শূন্য, বিধানসভায় বামপন্থারা শূন্য, পঞ্চায়েতে আশানুরূপ ফল হয়নি। এই ইনসাফ যাত্রা পঞ্চায়েত দিনের পরে আপনারা কি মনে করছেন, আপনাদের ঘুরে দাঁড়ানো সম্ভব? 2016 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের থেকে আমরা যারা একসঙ্গে লড়েছিলাম ভোটের ফারাক ছিল 3%। আবার 2021 সালের বিধানসভা নির্বাচনে আমরা যারা একসাথে লড়েছিলাম তারা 10%-এর বেশি ভোট পায়নি। এখন আপনি 2016কে ভিত্তিবর্ষ ধরবেন না 2021কে ভিত্তিবর্ষ ধরবেন, আপনার ব্যাপার। আমরা এটা বুঝি, বামপন্থীরা এটা বিশ্বাস করি যে ভোট কারোর কেনা না। 34 বছর আমরা সরকার চালিয়েছি, কিন্তু ভোট আমাদের কেনা ছিল না। ভোট মানুষ দেন মানুষের বিচারের মধ্যে দিয়ে। মানুষের চাইতে বড় বিচারক আর কেউ নেই। সেই মানুষ, যে মানুষ আমাদের 7বার জিতিয়ে 8মবারে হারিয়েছেন, যে মানুষ আমাদের 9মবারে জেতার সম্ভাবনার জায়গার কাছে নিয়ে গেছিলেন, আবার 10মবারে শূন্যে পরিণত করেছেন, সেই মানুষ 21বারে কি করবেন আমি জ্যোতিষীর মতো বলতে পারবো না। খালি এইটুকু বলতে পারি যে লড়াইয়ের রাস্তায় ফল পাওয়া যায়, সেই লড়াইয়ের রাস্তাটাই বামপন্থীদের রাস্তা, সেই রাস্তাতেই আমরা থাকবো। কালীঘাটের কাকু মুখ খুলেছে, তার কণ্ঠস্বর নিয়েছে, এরপরে কি বড় মাথা ধরা পড়বে বলে মনে হয়? আর কি করা যাবে বলুন? বাঙালি জাতি বছরে 364 দিন অপেক্ষা করত বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর শোনার জন্য, আর তাদের 4.5 মাস অপেক্ষা করতে হলো সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর পাওয়ার জন্য। বাঙালি জাতির দুর্ভাগ্য। আমরা দেখলাম যে ক্যানিং পুরো বিধানসভা এবং ওই উত্তর 24 পরগনা পঞ্চায়েত ভোটে বহুবার জায়গায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে। আর এদিকে দেখলাম যে ইডির দল গিয়েছিল শাহজাহান শেখকে জিজ্ঞাসাবাদ করতে, তাদেরকে মেরে হসপিটালে ভর্তি করে দিয়েছে। কি বলবেন? ইতিহাসের শাহজাহানের 4টে ছেলে ছিল, দারা, সুজা, আওরঙ্গজেব এবং মুরাদ। শাহজাহানকে আওরঙ্গজেব বন্দি করেছিল আর বাকি 3 ভাইকে আওরঙ্গজেব মেরেছিল। এই যে শাহজাহান, এই শাহজাহানের দলের ভিতর কতগুলো আওরঙ্গজেব আছে আপনি জানেন না। গোটা তৃণমূল দলটায় মুসল পর্ব শুরু হয়ে গেছে। নিজেদের ভিতর অভ্যন্তরীণ দ্বন্দ্বে দীর্ণ বিদীর্ণ হয়ে গেছে গোটা দলটা। সুতরাং সেই দলের ভেতরে ধান্ধার রাজনীতিতে কে কখন কাকে মেরে দেবে কেউ জানে না। আমরা সবাই গণতন্ত্রের সর্বভাষী সর্বধর্মের মানুষ বসবাস করি ভারতবর্ষে। সেই দেশের প্রধানমন্ত্রী অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন করছেন, আর রাজ্যের মুখ্যমন্ত্রী দীঘাতে পুরী জগন্নাথের আদলে মন্দির তর্জিকে জনসাধারণ ট্যাক্সে পয়সা। কি বলবেন? আমাদের দেশে কয়েক হাজার রাম মন্দির আছে, আরও একটা হচ্ছে, আমাদের কোনো আপত্তি নেই। যারা রামের পুজো করতে চান তারা সেখানে যাবেন, রামের পুজো করবেন, তাতে যদি মনের আরাম পান, প্রাণের শান্তি পান, পাবেন। আমাদের জিজ্ঞাসা হচ্ছে যে সংবিধানের নামে আমাদের প্রধানমন্ত্রী শপথ নিয়েছেন, সেই সংবিধানে বলা আছে যে রাষ্ট্র কোনো ধর্মকে উৎসাহিত করবে না। তাহলে দেশের প্রধানমন্ত্রী একটি নির্দিষ্ট ধর্মের বিগ্রহ বহন করে নিয়ে যাবেন এবং তিনি নাকি তাতে প্রাণ প্রতিষ্ঠা করবেন। আচ্ছা, ধরুন যদি হিন্দু ধর্মের কথা বলেন, হিন্দু ধর্মের যে রীতি, কালচার, নিয়মাবলী আমি পছন্দ করি না, আমি মানি না। কিন্তু যারা মানেন তারা কি জানেন? আপনার পাড়ার যে দুর্গা পূজা হয়, সেই দুর্গা ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা কে করেন? যিনি পুরোহিত পূজা করেন তিনি, মানে ব্রাহ্মণ। তাহলে হিন্দু ধর্মের রীতি অনুযায়ীও বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা করার অধিকার ব্রাহ্মণের। নরেন্দ্র মোদী কি ব্রাহ্মণ? নাকি দেশের প্রধানমন্ত্রী হওয়ার সুবাদে তিনি সব অধিকার অর্জন করে দিয়েছেন? ওটা যারা হিন্দু ধর্ম পালন করেন তাদের জন্য জিজ্ঞাসা।
আমার কোনো আপত্তি নেই। আমি চাই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই বিভাজন মুছে যাক, সব মানুষ সমান হোক। আমি চাই শূদ্রও পূজারীর অধিকার পাক, বৈশ্যও পূজারীর অধিকার পাক। কিন্তু নরেন্দ্র মোদী কি চান? যারা মনুবাদকে ভারতবর্ষের সংবিধান হিসাবে প্রতিষ্ঠা করতে চান তারা কি চান? চান না তো। তাহলে তারা কি করে অ্যালাউ করছেন নরেন্দ্র মোদী অব্রাহ্মণ তিনি রামের বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করবেন? আবার শুরু হয়েছে লোকসভা ভোটের মুখে এনআরসি সিএ নিয়ে বিজেপি ঝাঁপাতে যাচ্ছে। দেখুন, এসব ভয় দেখানোর রাজনীতি। বিজেপির কাছে এখন কিছু করার নেই। বিজেপি কাজের জোরে ভোট চাইতে পারছে না, মানুষের উপকার করেছে বলে ভোট চাইতে পারছে না। তাহলে বিজেপি ভোট চাইবে কিসে? হয় ভয় দেখিয়ে, নয় ভক্তিতে। রাম ভক্তি আর এনআরসি ভয়, দুটো একসঙ্গে চলছে। স্যার, লাস্ট প্রশ্ন করবো। আমরা দেখেছিলাম 2011 সালে যে সরকার ছিল সেই সরকারের বিরোধিতা করছে বিভিন্ন বড় বড় ইলেকট্রনিক্স মিডিয়ায় বসে, তাদেরকে বুদ্ধিজীবী বলা হতো। সেই সময় সেই সরকারের যত অপকর্ম কুকর্ম ছিল সেগুলো তুলে ধরতো তারা। বর্তমানে আমরা দেখছি আপনাদেরই পাশে টিভি চ্যানেলে বসে এই বর্তমান সরকারের যে অকর্ম কুকর্মগুলো হচ্ছে সেগুলোকে ঢাকার চেষ্টা করছে। তাহলে কি এদেরকে কিরকম ধরনের বুদ্ধিজীবী বলে আপনার মনে হয়? আসলে এরা কেউ বুদ্ধিজীবী না। আপনাদের পাশেই বসে থাকে, আপনাদের পাশে সে কি করা যাবে? যদি কোনো টেলিভিশন আমাকেও আমন্ত্রণ জানায়, এদের কাউকে আমন্ত্রণ জানায়, আমি তো অন্যের আমন্ত্রণে যাচ্ছি, আমি তো আমার বাড়িতে একে আমন্ত্রণ জানাচ্ছি না। সুতরাং যিনি আমন্ত্রণ জানাচ্ছেন তার ব্যাপার, তিনি আমার পাশে আমন্ত্রণ জানাবেন না আপনার পাশে আমন্ত্রণ জানাবেন তিনি। কিন্তু বুদ্ধিজীবী এই শব্দটার অনেক বড় অর্থ আছে। একজন সাধারণ মাঠে কাজ করা কৃষকও বুদ্ধিজীবী হতে পারেন, একজন শ্রমিকও বুদ্ধিজীবী হতে পারেন। বুদ্ধিজীবী মানে হচ্ছে বুদ্ধিবৃত্তিকে শুভ কাজে ব্যবহার করা। এখন একদল লোক নিজেদের বুদ্ধিবৃত্তিকে অশুভ কাজে ব্যবহার করেছিলেন, অন্যায় করেছিলেন। আজকে কারো কারো খেদোক্তি কখনো কখনো শোনা যায়। এখন এই খেদোক্তিগুলো থাকবে, কিন্তু ওই যে বলেছি, ইতিহাস তো ইতিহাসের পথ ধরে চলবে। ইতিহাস কোনো কে কবে মোমবাতি জ্বালিয়েছেন তাই ধরে ইতিহাস চলবে না। ইতিহাস বুঝবে অন্ধকার নেমেছে, ইতিহাস বুঝবে আলো জ্বালাবার দরকার। ইতিহাসই আলো জ্বালাবার লোক তৈরি করবে, এবং সেই লোক বামপন্থী ছাড়া আর কেউ হবে না।